আসসালামু আলাইকুম। সবাইকে শুভ রাত্রি বা শুভ সন্ধ্যা যেটাই বলেন। চলে আসলাম আরেকটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে। আজকে আমার সাথে গেস্ট হিসেবে আছেন এমডি শাহজাহান সিদ্দিকী, লিগ্যাল ইকোনমিস্ট, সিইও অফ বেঙ্গল কেমিক্যাল বাংলাদেশ, অ্যান্ড প্রোভাইডিং সার্ভিস উইথ কেমিক্যাল অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি। স্যার কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ স্যার। রাতের বেলা আপনি আমাদের প্রোগ্রামে জয়েন করতে পেরেছেন, আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। তো স্যার আমরা প্রোগ্রামটা শুরু করি। হুম, আসেন, ওয়েলকাম। আমাদের প্রোগ্রামের সাবজেক্ট হচ্ছে স্যার অগ্নি সংযোগ, অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, দেশের অর্থনীতির হুমকি স্বরূপ। তো আপনার কাছে স্যার আমার প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনার মন্তব্য কি? অর্থনীতিতে তো এটা স্লো ডাউন হয়ে আছে, সবকিছু স্লো, একটা রিসেশন চলছে, উৎপাদন কম, ইনভেস্টমেন্ট কম, বাজারে মানি সার্কুলেশন কম, কিন্তু আবার হাই ইনফ্লেশন। সবকিছু মিলিয়ে মানুষ, সাধারণ মানুষ এবং মিডল ক্লাস কষ্টে আছে। জি জি। অনেক লোকে চাকরি চলে যাচ্ছে এবং নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না, ইনভেস্টমেন্ট হচ্ছে না বাংলাদেশে। ওভারঅল সিচুয়েশনটা ভালো নয়, যদিও গত 2-3 মাসে একটু আগের অবস্থান থেকে একটু কিছু কিছু ইস্যুতে, ম্যাক্রো ইকোনমিক কিছু ইস্যুতে ভালো অবস্থান হয়েছে, কিন্তু এটা রিমার্কেবল কোনো কিছু না যেটা নিয়ে আমরা গর্ব করতে পারবো। আমরা আসলে রিকভারি হওয়ার একটা প্রসেসে আছি মনে হয় যেন। আসলে বেকারত্ব, যদি কর্মসংস্থান সৃষ্টি না হয় সেক্ষেত্রে তো আসলে বেকারত্বর পরিমাণটা আরো আরো বেড়ে বেড়ে যাবে। যাবে। জি হ্যাঁ, জি, তখন আসলে এখানে বাংলাদেশ নতুন খুবই একটা হুমকি স্বরূপ। নতুন মানুষ, অনেক ছাত্ররা পড়াশোনা শেষ করে চাকরির বাজারে আসছে চাকরির জন্য। চাকরি বাড়বে, সেখানে না বেড়ে চাকরি কমে যাচ্ছে। কমে যাচ্ছে, চাকরি কমে কিন্তু যাচ্ছে বেকারত্ব এবং বেড়ে যাচ্ছে। ও যারা চাকরিতে আছে তাদের চাকরি চলে যাচ্ছে। বেকারের সংখ্যা, উভয় দিক থেকে বেড়ে বেকারের সংখ্যা যাচ্ছে। বেড়ে যাচ্ছে। হুম, খুবই সুন্দর সুতরাং করে এটা কোনো বলেছেন স্যার আসলে। মানুষের ভালো লক্ষণ নয় আর কি। তারপরে জি জি। যেহেতু ইনভেস্টমেন্ট কম, লোকাল এবং বিদেশি ইনভেস্টমেন্ট কম, সাধারণত যে যে পরিমাণ চাকরির মার্কেটে আসার কথা, যোগান দেওয়ার কথা, তার থেকে কম হচ্ছে। তাতে সমস্যাটা আরো একিউট হচ্ছে। তো জিনিসপত্রের দাম বেশি, ইনফ্লেশন হচ্ছে 8.5%। এটা যদিও 1 বছর আগে 9, 9.5 ছিল, সেটা একটু কমে আসছে, 8.5-এ এসে থেমে আছে, আর ইমপ্রুভ করছে না। ইনপুট করছে। জি। তো সুতরাং সাধারণ ফিক্সড ইনকামে যারা মানুষ আছেন তারা তাদের সমস্যা পড়তে হচ্ছে। সংকটের দিকে যাচ্ছেন আর কি। আসলে জিনিসপত্রের দাম বেড়ে গেলে মানুষের ইনকামটা কিন্তু বাড়তেছে না। না, আমরা ইনকাম যারা বাড়ছে। মিডিল ক্লাস আছি বা নিম্ন মধ্যবিত্ত আছি, আসলে আমরা কিন্তু বেশি ফেস করি এই ইয়েগুলো, দেশের এই হ্যাঁ, পরিস্থিতিগুলো। আমরা আসলে কাউকে কিছু বলতেও পারি না। তো এইভাবে আসলে হ্যাঁ, চলতে তারপরে হয়, আবার চলতে হচ্ছে। এর ভিতরে আবার ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে। জি জি। তারপরে কিছু কিছু ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। 5টা ব্যাংক সরকার একাত্র করে একটা একটা ইউনাইটেড ইসলামী ব্যাংক করার প্রসেসে আছে। এছাড়াও আরো 4-5টা ব্যাংক আছে যাদের অবস্থা বেশি ভালো নয়। ওরা মানুষজনের টাকা ফেরত দিতে পারছে না, বা তাদের হাতে সেই পরিমাণ ক্যাপিটাল নাই যে তারা বিজনেস করবে। সুতরাং ওরা রিকভারির তেমন হচ্ছে না ওদেরও। আপাতত 5টা ক্রাইসিস ব্যাংককে একটা ব্যাংক করে রেস্কিউ করার চেষ্টা হচ্ছে, সেটাও কিন্তু টোটাল প্রসেসটা শেষ হতে সময় লাগবে 5 বছর। লং টাইম। লং টাইম। এদিকে যদিও বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ অনেক কমে গিয়েছিল, সেটাকে গতকাল পর্যন্ত এটা $32 বিলিয়ন উঠে এসছে বহুদিন পরে। যেটা একসময় $48 বিলিয়ন ছিল, সেটা কমতে কমতে 16 বিলিয়ন 15 বিলিয়ন হয়ে গিয়েছিল, সেটা এখন 32 বিলিয়নে যে উঠেছে।
অর্থাৎ এটা একটা ভালো দিক আচ্ছা। অর্থনীতির, যে একটা কমফোর্ট জোন আছে। তারপরে ইম্পোর্ট বাড়ছে না তেমন, তারপরে ডেভেলপমেন্ট ওয়ার্ক কম, এবং ফরেন ইনভেস্টমেন্ট আসছে না, লোকাল ইনভেস্টমেন্ট হচ্ছে না, ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস আছে, আর ব্যবসায়ীরা লোন নিতেও চাচ্ছে না। ওরা মনে করছে যে মানে সবার ভিতরে একটা ভীত কাজ করতেছে। অথবা একটা সরকার আসবে, কিছুদিন পরে ইলেকশন হবে, হ্যাঁ, হ্যাঁ, নতুন সরকার আসলে নতুন একটা পরিবেশে তখন হয়তো পরিবেশ সৃষ্টি হবে। বিনিয়োগের কথা চিন্তা করবে। জি। এই সব কিছু মিলিয়ে একটা সিচুয়েশন আর কি। স্যার, চমৎকার করে সুন্দর করে আপনি বুঝিয়ে বলেছেন, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো লাগতেছে। আচ্ছা স্যার, তাহলে আপনাকে আমি সেকেন্ড কোশ্চেনটা করি, সেটা হচ্ছে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান সরকারের কোন দিকটা বেশি ফোকাস দেওয়া উচিত বলে আপনি মনে করেন? এই মুহূর্তে একটি কাজ তো ভালো করেছে, বললাম যে ব্যাংকিং সেক্টরে যে অরাজকতা ছিল সেটাকে থামানো হয়েছে। সামান্য। অনেকগুলি ব্যাংক কয়েকটি পরিবার প্রায় দখল করে ফেলেছিল, তাদের কাছ থেকে উদ্ধার করার প্রসেসে আছে। প্রচুর বিদেশে টাকা পাচার হয়ে গেছে। সরকারের এখন আসলে পাচার হয়ে যাওয়া টাকাগুলো ফেরত আনা একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জিং। কাজ, চ্যালেঞ্জিং, এবং এটা করতে হবে। আর বিনিয়োগ বাড়ানোর জন্য যদি কোনো প্রসেস করতে পারে, এখন বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প এই মুহূর্তে নাই, কারণ আমরা মনে হয় যেন থেমে যাচ্ছে অর্থনীতিটা। এটাকে যদি স্টিম লাইনে আনতে হয়, মানে ট্রাকের বাইরে চলে গেছে, ট্রাকের ভেতরে আনতে হলে বিনিয়োগ বাড়াতে হবে, বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হবে। আর মার্কেটে যে ইনফ্লেশন আছে 8.5%, এটাকে দ্রুত কমিয়ে আনতে হবে। এটাকে দ্রুত যদি 7.5, 7, 6.5-এর ভিতরে নিয়ে আসতে পারে, এবং ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক বেশি, 11% ব্যাংক রেটই, তার মানে প্রায় 13-14% যারা লোন নিয়ে ইন্ডাস্ট্রি করে তাদেরকে দিতে হচ্ছে। এটাকে কমিয়ে আনা দরকার যাতে বিনিয়োগ বাড়ানো যায়। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটু ইমপ্রুভ করা দরকার, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে মানুষ বিনিয়োগ করতে চাচ্ছে না। বিনিয়োগ করতে যাচ্ছে। হ্যাঁ, তারপরে চাঁদাবাজি আগের মতোই আছে, কেউ কেউ বলে চাঁদাবাজি বেড়ে গেছে, সেটাকেও থামানো দরকার। এগুলো বিনিয়োগের ক্ষতি করে। মানুষ স্বাভাবিক বিজনেসই করতে ভয় পায়, সেখানে এডিশনাল বিনিয়োগ তো করবে না। এই সমস্যাগুলোকে এট দ্য সেম টাইম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে ইমপ্রুভ করলে মানুষের মনে আস্থা ফিরে আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, তাতে উন্নয়ন হবে। খুব সুন্দর বলেছেন স্যার। কয়েক মাসের ব্যবধানে হঠাৎ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে, এটা আমাদের অর্থনীতির জন্য কতটুকু হুমকি স্বরূপ? আপনার মতামতটা জানতে চাচ্ছি। যে কোনো অস্থিতিশীল পরিবেশ অর্থনীতির জন্য ক্ষতিকর। এই অস্থিতিশীলতা রাজনীতিতে আছে। ইলেকশন নিয়ে টেন্স সিচুয়েশন। ইলেকশন কেউ চাচ্ছেন দেরি করে হোক, কেউ চাচ্ছেন যে ইমিডিয়েট হোক। আর্লি হোক। তারপরে কিভাবে ইলেকশন হবে, রিপ্রেজেন্টেটিভ বেসিসে না নর্মাল আগের মতো ইলেকশন হবে। অনেকে দাবি দেওয়া আছে। জুলাই চার্টার নিয়ে এখনো নেগোসিয়েশন চলছে, সবাই এটাতে একমত হয় নাই। তো এটাকে কিভাবে লিগ্যাল ফ্রেমওয়ার্কে নিয়ে আসা যায় সেটা নিয়ে ডিবেট আছে। সবকিছু মিলিয়ে আসলে রাজনৈতিক অঙ্গনটা একটু উত্তপ্ত এবং আনস্টেবল অবস্থায় আছে। এটাকে একটা স্ট্রিম লাইনে আনতে হবে। সরকারকে আমি বলবো একটু কঠোর হইতে হবে, এবং কঠোর হয়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে ইমপ্রুভ করতে হবে, এবং আমাদের যে রাজনৈতিক মতবিরোধ চলছে এটাকে সমাধান করে ফেলতে হবে। এই সমাধানটা করার জন্য সরকারকে একটা বড় ভূমিকা নিতে হবে। তারা যদি এই ভূমিকা না নেন, তাহলে নিজেরা রাজনীতিবিদরা কখনো একমত হতে পারবে না। একমত না করলে সমস্যাটা সমাধান হবে না। সুতরাং আমি বলবো সরকারকে একটু প্রোঅ্যাক্টিভ হইতে হবে, শক্ত হয়ে এটা
মানে সমাধানে আসতে হবে। সমাধানে আসতে হবে। কারণ সরকার যদি নেতৃত্ব না দেয় তাহলে এগুলোর ব্যাপারে রাজনীতিবিদরা একমত হতে পারবে না। কারণ পারবেন। রাজনৈতিক দলগুলো আসলে তাদের চিন্তা ভাবনা এবং রাজনৈতিক এজেন্ডা টোটালি ডাইভার্সিফাইড। একদল যা ভাবে আরেক দল তার উল্টাটা ভাবে। আর জি, জি। রাজনীতিতে এক দলের সাথে আরেক দলের প্রতি অবিশ্বাস আছে আমাদের দেশে। কেউ কারোর উপর আস্থা রাখতে পারে না। আস্থা যেমন রাখতে পারে না। জুলাই সনদটা কি কনস্টিটিউশনের অংশ হবে, না এটা কি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে কিনা, এটার উপর রেফারেন্ডাম হবে কিনা, এগুলো নিয়ে কিছুতেই রাজনীতিবিদরা একমত হতে পারছে না। এটা খুবই দুঃখজনক, জাতির জন্য দুঃখজনক, তাদের জন্য দুঃখজনক, দেশের জন্য দুঃখজনক ঘটনা। এগুলোকে ওভারকাম করা দরকার। কিভাবে করবে এটা সরকারই জানে। সরকারি অবশ্যই জায়গা। সাধারণ মানুষের সহযোগিতা করতে হবে, দলগুলিও সহযোগিতা করতে হবে, কিন্তু ইনিশিয়েটিভ তো সরকারকে নিতে হবে। জি, জি। মানে সবাই সবাইকে আপনার হেল্প করতে হবে। সরকারও যেমন জনগণের সাথে থাকবে, জনগণও সরকারের সাথে কিভাবে করা যায়, একমত কিভাবে করা যায়, সব হুম। বিষয়ে। স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে বিভিন্ন জায়গায় হরতাল চলছে, আন্দোলন চলছে। ঢাকাতে একটা নতুন ইউনিভার্সিটি হওয়া নিয়ে 7টা কলেজের স্টুডেন্টরা আন্দোলন একত্রিত হয়ে আন্দোলন। স্কুল শিক্ষকরা বাড়ি ভাড়া এবং অন্যান্য দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে, এখন অনশন করছে। 7-8 দিন হয়ে গেল তারা শহীদ মিনারে অনশনে আছে, তাদের এটা সমস্যাটা খুবই দুঃখজনক। এটা কিন্তু আসলে আমি মনে করি এই ধরনের আন্দোলন করে হয়তোবা তাদের দাবি দেওয়া পূরণ হবে কি হবে না আমি জানি না, বাট আমরা সাধারণ মানুষ যারা, যে অফিসগামী মানুষগুলো আছি, তারা কিন্তু খুব ফেস করি। রোড যখন আটকে দেয়, হ্যাঁ। রাস্তা যখন আটকে দেয়, তখন আমরা কিন্তু খুব আকারে ফেস করি যে যেতে পারি না। তো অনেক সমস্যা, অনেক নিউজে দেখেছি যে রুগী নিয়ে যাচ্ছে, যেতে দিচ্ছে না, মানে অনেক সিচুয়েশন তৈরি হয়। হ্যাঁ, সরকারের ভিতরে প্রমোশন নিয়ে, ট্রান্সফার নিয়ে, পোস্টিং নিয়ে, বা বিগত সরকারের আমলে যারা ডিপ্রাইভড হয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে সুবিধা দেওয়া, এগুলো নিয়ে কোনো কোনো পক্ষ বেশি সুবিধা নিয়েছে, কোনো কোনো পক্ষ কোনো সুবিধা নিতে পারে নাই, তারা নিতে বিক্ষুব্ধ। পারেনি। হ্যাঁ। মানে সবার ভিতরে, কারোর ভিতরে দুঃখ, কারোর ভিতরে আনন্দ, মানে মিক্সিং হয়ে গিয়েছে। সেটাই। আচ্ছা স্যার, আমি আপনাকে পরে কোশ্চেন করি। অগ্নিসংযোগ গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংস বহির্বিশ্বের কাছে আপনার ইমেজ, মানে আমাদের ইমেজটা কতটুকু নষ্ট হয়েছে বলে আপনার মনে হয় প্রচন্ড বহির্বিশ্বের কাছে? বহির্বিশ্বের কাছে আমরা ছোট হয়ে যাব। আমাদের দেশে যারা এক্সপোর্ট, বাংলাদেশ থেকে যারা গার্মেন্টস নিয়ে যায় মনে করেন, তাদের র মেটেরিয়ালস পাঠিয়েছে বাই এয়ার, সেগুলো পুড়ে গেছে। এখন সাধারণত যেসব গার্মেন্টস ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালসটা জাহাজে করে আসে চিটং হয়ে, যখন কোনো ইমার্জেন্সি কিছু থাকে, যে খুব তাড়াতাড়ি জিনিস তৈরি করা দরকার, জামা কাপড়, তখন ওরা বাই এয়ার র মেটেরিয়ালসটা নিয়ে আসে। সেই ইমার্জেন্সি র মেটেরিয়ালস গুলো যখন ঢাকা এয়ারপোর্টে পুড়ে গেল, তার মানে আর্জেন্ট কাজগুলো করা গেল না। করা গেল? এটার অর্থ হচ্ছে বাংলাদেশের 12,000 কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। এট দি সেম টাইম বিদেশি বায়াররাও ক্ষতিগ্রস্ত হলো। তারা তাড়াহুড়া করে গার্মেন্টস তৈরি করে নিয়ে যাওয়ার ইচ্ছা থেকে তারা অর্ডার দিয়েছে, কিন্তু সেটা মোটেই তৈরি হবে না, কারণ র মেটেরিয়ালস গুলো, কাপড়গুলো পুড়ে গেছে। আচ্ছা, এতে যে অনেকগুলো সমস্যা হবে, সেটা হচ্ছে যে আগামীতে এই বায়ার গুলো বাংলাদেশে অর্ডার দিতে চাইবে না। চাইবে না। আমাদের দেশে র মেটেরিয়ালস এর নিরাপত্তা নাই, এয়ারপোর্টের নিরাপত্তা নাই। তো যখনই অর্ডার দিতে চাইবে না, তখন দেখা যাবে যে আমাদের ইমেজ সংকট দেখা দিয়েছে। ইমেজ সংকট দেখা দিলে যেটা হবে, ফরেন বায়াররা বলবে যে আমি তোমাকে $10 করে অর্ডার দিই তোমাকে, এখন যেহেতু তোমাদের দেশে কোনো আনসার্টেনিটি, আমি $8 বেশি তোমাদেরকে দিব না দিতে প্রাইস। পারবো। এবং এয়ারপোর্টে যে সিকিউরিটির অভাব, এয়ারপোর্টে যে নিরাপত্তার অভাব, এর জন্য ফরেন এয়ারলাইন্স গুলো নাও আসতে পারে বাংলাদেশে, অথবা যারা আসবে তারা বলতে পারে আমাদেরকে ভাড়া বেশি দিতে হবে, তাহলে আমরা রিস্ক মানে নিয়ে ইয়ার ভাড়াটা বেড়ে যাবে। এয়ার ভাড়া বেড়ে যাবে, মালামাল এক্সপোর্ট করে কার্গো, সেটারও ভাড়া বেড়ে সেটার যাবে, ভাড়া। হ্যাঁ, সেটার ভাড়া। ইন্স্যুরেন্সের দাম বেড়ে যাবে। যেসব প্লেন
বাংলাদেশে আসে, ওদের যে ইন্স্যুরেন্স কাভারেজ আছে সেখানে ওদেরকে বেশি প্রিমিয়াম দিতে হবে। মানে সবকিছু মোটামুটি মিলিয়ে বাংলাদেশের সবকিছু মিলিয়ে একটা অস্থিতিশীল একটা অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে। সবকিছু বাংলাদেশের এগনিস্টে যাবে। প্রত্যেকটি ঘটনা হ্যাঁ, এগেইনস্টে চলে যাবে। একটা একটা চেইন ঘটনা ঘটবে, এগুলি বাংলাদেশের বিপক্ষে যাবে। সেজন্যই তো মানুষ বিভিন্ন দেশের নিরাপত্তার জন্য, আগুন নিবানোর জন্য, তার অন্য অপরাধ সামলানোর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে। আমাদের তো সেগুলো নাই। না না এয়ারপোর্টে দেখা গেল যে আমাদের যে ফায়ার সার্ভিস আছে ওরা সাফিসিয়েন্ট না। না এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে স্পেশাল আগুন নিবানোর ফায়ার সার্ভিস, ডেডিকেটেড ফায়ার সার্ভিস এয়ারপোর্টে থাকার কথা আছে। ওদেরকে নাকি ট্রেনিং দেওয়া হয়েছে শুধু প্লেনে আগুন লাগলে কিভাবে নিভাইতে হয় সেটা, কিন্তু কার্গো ভিলেজে আগুন লাগলে সেটা নিবানোর কি পদ্ধতি, অথবা পদ্ধতি এয়ারপোর্টের ওটা শেখানো হয়নি। ভিতরে যদি এয়ারপোর্ট বিল্ডিং এর ভিতরে যদি আগুন লেগে যায় সেটা কি হবে? এই ব্যাপারগুলো আমাদের যারা পলিসি মেকিং করে, যারা এয়ারপোর্ট পরিচালনা করে, তাদের চিন্তার ভিতরে আসে নাই। যেহেতু এগুলো আমাদের পলিসি মেকারদের চিন্তার ভিতরে নাই, তাহলে বিদেশিরা আমাদের সম্পর্কে খুব বাজে ধারণা পোষণ করবে। তারা মনে করবে যে এরা তো কিছুই পারে না, পারে না। এদের এখানে যে নিজের বিপদ নিজে ডেকে আন। সুতরাং ওরা ভয় পাবে আমাদের দেশে আসতে, আমাদের দেশে বিনিয়োগ আসবে না, আমাদের কাছ থেকে আমদানি করবে না, এবং বিদেশি ক্রেতারা আমাদের দেশে বিক্রেতারা রপ্তানিও করতে চাইবে না। ভাববে ওইখানে পাঠাবো, মালামাল কোথায় পুড়ে যাবে, কোথায় অ্যাক্সিডেন্ট হবে, নষ্ট হবে, পরে আমাদের পেমেন্টটা পাবো না, এরকম একটা সম্ভাবনা দেখা দিতে পারে, আশঙ্কা আছে। তো সুতরাং সবকিছু মিলিয়ে আমাদের ইমেজ সংকট, আমাদের বাংলাদেশের ইমেজ সংকটের কারণে আমরা সবকিছু হারাই। আমাদের পাসপোর্ট পৃথিবীতে সবচেয়ে দুর্বল। আমাদের লোকজনগুলো যখন বিদেশে কাজ করতে চায়, ওরা আমাদেরকে সবচেয়ে কম বেতন দেয়। আমাদের দেশ থেকে পৃথিবীর অন্য দেশে যেতে হলে ভিসা নিতে চাইলে ওরা আমাদেরকে ভিসা দিতে চায় না। যে এয়ারলাইন্স গুলো আছে সেই এয়ারলাইন্স গুলো বেশি ভাড়া নিয়ে তারপর প্লেন চালায় আমাদের দেশ থেকে। এগুলো সবকিছু হচ্ছে আস্থার সংকটের জন্য, ইমেজ সংকট। এই ইমেজ সংকট, আস্থার সংকট আমরা আরো বেশি করে তৈরি করলাম। আমরা এইবার 2 দিন আগের গতকালকের এই ঘটনায় এটা এই সংকটটা আরো প্রকট হয়ে উঠলো, আমাদের বিপদটা আরো বেশি হলো, আমরা সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হলাম। এটাই আসলে সবকিছু মিলে খুবই দুঃখজনক যেটা হচ্ছে, যেগুলো জানি না সামনে আরো কি হবে, কারণ এটা তো যেমন চিটাগাঙে আগুনের পরে কিন্তু 2 দিন পরেই বিমানবন্দরে আগুনটা লাগলো। এটা আসলে সামনে আরো কি হবে এটা আসলে জানি না, তবে যেটা হয়েছে খুবই দুঃখজনক। আমাদের মতো মানে বাংলাদেশ তো আসলে এমনিতেই পিছিয়ে আছে সব দিক থেকেই অন্য দেশের তুলনায়, সেখানে তো আরো। আবার আলোচনা হচ্ছে যে এটা একটা ষড়যন্ত্র হতে পারে। ষড়যন্ত্র হ্যাঁ, হতে এটা পারে, আমি শুনেছি, হতে কোনো পারে। সন্দেহ নেই। এটা একটা দুর্ঘটনা হতে পারে। ষড়যন্ত্র হোক আর দুর্ঘটনা হোক, এটা নিয়ে বিতর্ক না করে আমি বলবো যে ষড়যন্ত্রের জন্য এবং দুর্ঘটনার জন্য সিভিল এভিয়েশন অথরিটি, এয়ারপোর্ট অথরিটি কি প্রস্তুত ছিল? আমরা যেসব ঘটনা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে তারা প্রস্তুত ছিল না, এবং তাদের প্রস্তুত থাকার কোনো আগ্রহ ছিল বলেও মনে হচ্ছে না। মানুষের তো প্রস্তুত না থাকলে পরিকল্পনা থাকে, সরকারের কাছে আবেদন করতে পারে আমাদের এই ইকুইপমেন্ট দরকার, আমাদের এই ম্যান পাওয়ার দরকার, আমাদের এখানে নিরাপত্তাহীনতা আছে, সেগুলো তো দেখে আমাদের দেশে আলোচনাতেই নাই। তাহলে আমরা বুঝবো কি করে যে তারা প্রস্তুত ছিল না? তারা প্রস্তুতিটা কি, বিপদটা কি, তাদের কোনো এই ব্যাপারে কোনো আগ্রহই ছিল না, ধারণা নেই। স্যার, আমাদের প্রোগ্রামের আসলে শেষের দিকে চলে এসেছি। আপনি মনে হয় খুব টায়ার্ড, অফিস থেকে এসেছেন। তো আমি লাস্ট প্রশ্ন আপনার কাছে, তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? তরুণ উদ্যোক্তাদের জন্য পরামর্শ হলো, এন্টারপ্রেনার হওয়া আমাদের দেশে সবচেয়ে কঠিন কাজ, উদ্যোক্তা হওয়া সবচেয়ে কঠিন কাজ। কারণ এটার সাথে স্যার আমি একমত আপনার সাথে। আমাদের দেশে পড়াশোনা করানো হয়, সেখানে উদ্যোক্তা হওয়ার জন্য পড়াশোনা করানো হয় না। না, আমাদের দেশে পরিবার থেকে বিরোধিতা করা হয় উদ্যোক্তা হওয়ার। আমাদের যে উদ্যোক্তা হওয়ার জন্য যে
প্রমোশনাল অ্যাক্টিভিটিস থাকে সরকারের, সেগুলো নাই, সরকারিও নাই বেসরকারিও নাই। আর উদ্যোক্তা হওয়ার জন্য যে একটা বিজনেস শুরু করার জন্য যে বুদ্ধি পরামর্শ দেওয়া, সে ধরনের কোনো পরামর্শ সংস্থা নাই। সংস্থা তারপরে নাই বা দেওয়ার মতো মানুষও নাই। সরকারেরও এই ধরনের কোনো সংস্থা নাই, তারা কোনো ট্রেনিং এর ব্যবস্থা করে নাই, ব্যাংক লোন দিতে চায় না। তারপরে বায়াররা নতুন যারা উৎপাদক তাদের কাছ থেকে জিনিস কিনতে চায় না। আর আমরা সাধারণ মানুষরা, এটা বাংলাদেশে তৈরি, তাহলে এটা তো ভালো না, ভালো না, এটা রাইট। বিদেশি। এটা মানে একদম আপনি খুবই মানে মনের মতো একটা কথা বলেছেন আমার। আসলে আমরা বাংলাদেশের জিনিস দেখলেই বলি যে না এটা ভালো না। না বুঝে আমরা এটাকে ব্যবহার না জি। করেই বলি জিনিসটা ভালো না। অর্থাৎ আমাদের পুরো জাতিটার মাইন্ডসেট হচ্ছে উদ্যোক্তাদের বিপক্ষে। একটা মানুষ কষ্ট করে একটা ইন্ডাস্ট্রি করলো, সে জিনিসটা যদি আমরা না কিনি, তাহলে সে সার্ভাইভ করবে কি করে, তার ইন্ডাস্ট্রিটা চালাবে কি করে? তো এটার জন্য গুণাগুণ পরীক্ষা না করেই আমরা একটা ধারণা করি বা সমালোচনা করি যে এই জিনিসটা ভালো না। তো সুতরাং এর ভিতর দিয়ে যদি কোনো উদ্যোক্তা সব বাধা পেরিয়ে, কোনো উদ্যোক্তা যদি সত্যি সত্যি উদ্যোক্তা হয়ে কিছু করে, তাকে পুরো জাতি সেলিউট দেওয়া উচিত, যে অসাধারণ কষ্ট, তার ভিতরে সব ট্যালেন্ট আছে। ট্যালেন্ট এবং সব বাধা পেরিয়ে যারা এই ইন্ডাস্ট্রিগুলো করে, ওরা বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি কন্ট্রিবিউট করে, তারা জাতীয় হিরো। এই জাতীয় হিরোদেরকে আমরা সম্মান করতে জানি না, আমরা তাদেরকে তাদের দৃঢ় মর্যাদা দিই না। এগুলো আমাদেরকে দিতে হবে। এগুলো যদি আমরা না দিই, আমরা দেশের উপকারের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য উদ্যোক্তাদের যে ভূমিকা, সেটা কখনোই হবে না। কারণ অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে এই বিজনেসম্যানরা, এই উদ্যোক্তারা। ওদেরকে যদি এনকারেজ না করতে পারি, তাহলে আমরা যেখানে আছি ওইখানেই থাকবো, আমাদের আর কোনো এর চেয়ে বেশি কোনো উন্নতি হবে না। হবে না। এটা যত তাড়াতাড়ি বুঝে এদেশের মানুষ, ততই মঙ্গল। খুবই সুন্দর করে বলেছেন স্যার, আমার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো স্যার, যেহেতু আমি প্রোগ্রামের শেষে চলে এসেছি, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নেই। তো প্রিয় দর্শক, আমাদের প্রোগ্রামটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর স্যার তো উদ্যোক্তাদের নিয়ে বললেনই, আসলে আমাদের মাইন্ড অবশ্যই চেঞ্জ করা উচিত আমি মনে করি। আর যারা আপনারা উদ্যোক্তা আছেন, এই প্রোগ্রামে আসতে চান, অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন, আপনার বৃত্তান্ত সবকিছু দিয়ে দিবেন। অবশ্যই আপনাকে আমরা এখানে গেস্ট হিসেবে আনবো। তো স্যার, আপনি যদি কিছু বলেন আমাদের উদ্দেশ্যে, কেমন লাগলো আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করে? হ্যাঁ, আমি আপনাদের আপনাদের প্রোগ্রামে তো বেশ কয়েক বছর ধরেই আসি, যখনই বলে তখনই আসি। কথা বলতে আমি পারি, আজকে ভালো লাগে। নতুন স্যার, আমার সাথে আপনি আজকে নতুন। তো আচ্ছা, কেমন লাগলো আমার সাথে একটু? অবশ্যই ভালো লেগেছে। আসবেন, আবার আবার দেখা হবে। জি, ইনশাল্লাহ স্যার। ওকে। প্রিয় দর্শক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো গেস্টের সাথে। আল্লাহ হাফেজ।